নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের আরও একবার স্বাগত। আমি সাগর। উত্তরবঙ্গ সংবাদ আয়োজিত ফেসবুকে ক্লাসরুম অনুষ্ঠানে আজ আমরা মাধ্যমিকের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী মহাশয়। আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত। আমরা বলে রাখি, আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের অনুষ্ঠান চলাকালীন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের ফেসবুক লাইভে গিয়ে সরাসরি কমেন্ট বক্সে সেই সব প্রশ্ন রাখতে পারো। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষে স্বপনেন্দুবাবু ছাত্রছাত্রীদের জন্য কিছু হোমওয়ার্ক দেবে। সেটা আগামী মঙ্গলবারের মধ্যে অর্থাৎ 21শে এপ্রিলের মধ্যে সেটা সাবমিট করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস classroom.ubs@gmail.com এ। আমরা স্বপনেন্দুবাবুর কাছে যাব যে কোন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, অঙ্কের কোন চ্যাপ্টারটা আজকে থাকছে সেটা যদি আপনি তুলে ধরেন। নমস্কার। প্রথমে বলব, আমি উত্তরবঙ্গ সংবাদ এই ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা, যা আজকে এই সময় লকডাউন চলছে, ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না, তারপরেও তাদের কথা ভেবে আমরা সবসময় উত্তরবঙ্গ সংবাদের উপরে একটা লেখা দেখি, উত্তরবঙ্গের আত্মার আত্মীয়। আমার মনে হচ্ছে আজ এখানে বসে যে 12 লক্ষ স্টুডেন্ট সামনের বছর 21 সালে মাধ্যমিক দেবে, সেই 12 লক্ষ স্টুডেন্ট এবং তাদের বাবা মা 24 লক্ষ, এই 36 লক্ষ লোকের একদম নিকটাত্মীয় উত্তরবঙ্গ সংবাদ। তা আমি মূলত আজ গণিতের উপপাদ্য প্রসান করাবো, কারণ জ্যামিতিটা করাবো, জ্যামিতির উপর আলোচনা করব। কারণ প্রথম সেমিস্টারে কোনো সম্পাদ্য থাকবে না। তা আমি তোমাদের শুরুতেই বলছি যে যখন আমরা বইটা খুলে দেখবে 3 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় হচ্ছে জ্যামিতি এবং উপপাদ্য। প্রথম পরীক্ষায় এই 3টের থেকেই প্রশ্ন নির্বাচিত হবে। এবার আমরা যখন শুরু করবো তার আগে দেখতে হবে নাম্বার বিভাজনটা। প্রথমে তোমাদের দুটো এমসিকিউ থাকবে, সেটা কিন্তু কম্পালসারি, ওর মধ্যে কোনো অল্টারনেটিভ নেই। অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে 4টে করে উত্তর দেওয়া থাকবে, তোমাদের টিক দিতে হবে। অর্থাৎ দুটো থাকবে 2 নম্বর, 1 নম্বর করে। এরপরে 2 নম্বর করে দুটো প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ। এটা একটু করে দিতে হবে, করে দিলে পরে তোমরাও কনফার্ম হবা, যিনি এক্সামিনার তিনিও কনফার্ম হবে। এটা 2 নম্বর অঙ্ক থাকবে, 2 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, অর্থাৎ এই হলো 6 নম্বর। আর এই দুটো, এটারও কোনো অল্টারনেটিভ থাকবে না। এরপরে থাকবে হচ্ছে জ্যামিতি, মানে উপপাদ্য। যেই উপপাদ্য আমাদের 2টো উপপাদ্য করতে হবে, 1টার উত্তর করতে হবে। অর্থাৎ এখানে একটা অল্টারনেটিভ আছে, দুটোর মধ্যে একটি, অর্থাৎ 5 নম্বর এখানে। তাহলে 5 আর 6 11 নম্বর হলো। এই 10ম শ্রেণীতে শুরুতেই হচ্ছে বৃত্তের উপর নির্ভর করে এই উপপাদ্যগুলো, এই প্রথম টার্মে সবগুলোই বৃত্তের উপর নির্ভর করে। তো এই বৃত্ত সম্পর্কে উপপাদ্য করার আগে তোমাদের 9ম, 8ম, 7ম শ্রেণীতে তোমরা যে করেছো, তার মধ্যে থেকে কয়েকটি সংজ্ঞা খুব ভালো করে জেনে নেবে। যেমন বৃত্ত কাকে বলে, পরিধি কাকে বলে, জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে, অধিচাপ কাকে বলে, উপচাপ কাকে বলে, কখন দুটো ত্রিভুজ সর্বসম হয়, দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, আর একটুখানি পিথাগোরাসের উপপাদ্যটা। এগুলো সব আমরা 9ম শ্রেণীতে করে এসেছি। এইটুকু জানলে দেখবে উপপাদ্য করতে খুব একটা অসুবিধা হবে না। আমরা একটা প্রশ্ন বলছি, যে প্রশ্নটা 4টে টাইপের হবে। যেই প্রশ্নটা তোমরা যখন উত্তর করবে, দেখবে একই প্রশ্ন কোনো সময় আসছে মাল্টিপল চয়েস হিসাবে, কোনো সময় আসছে সত্য মিথ্যা হিসাবে। তো এরকম একটা প্রশ্ন নিয়ে আমি 4টে টাইপে একটু বলবো। ধরো একটা প্রশ্ন এসছে, 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত যা এর দৈর্ঘ্য হবে, 4টে অপশান, 18 সেমি, 22 সেমি, 24 সেমি এবং 36 সেমি। এখানে সঠিক উত্তর 24 সেমি। 24 সেমি থাকবে, তার সাথে বাকি 3টে প্রায় কাছাকাছি উত্তর থাকবে, যাতে করে তোমরা কনফিউশনে ভোগো এবং ক্যালকুলেশন না করে উত্তর দিতে না পারো। এই প্রশ্নটি যখন আবার তোমার
শর্ট অ্যান্সার টাইপে আসবে, অর্থাৎ 2 নম্বরে আসবে, একই প্রশ্ন 2 নম্বরের জন্য আসবে। তখন এই প্রশ্নটা ঠিক এইভাবে সিলেক্ট করা হবে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। মানে এখানে কিন্তু উত্তর দেওয়া নেই, এখানে তোমাকে ক্যালকুলেশন করে ছবি এঁকে বের করতে হবে যে কত সেমি হচ্ছে। এই প্রশ্নটাই যখন আবার আসবে ট্রু ফলসে, তখন কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তোমাকে ট্রু বা ফলস লিখতে হবে, সত্য না মিথ্যা লিখতে হবে। ধরো এই প্রশ্নটা যখন আসবে তখন লেখা থাকবে এইভাবে, 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে 26 সেমি। তার অরিজিনাল হচ্ছে 24 সেমি, এখানে লেখা আছে 26 সেমি। তা আমরা স্বাভাবিক কারণে এখানে ফলস লিখবো, স্টেটমেন্টটা ফলস। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টটা পুরো লিখে তারপর ফলস লিখবো। আমরা কোনো অবস্থায় নাম্বার দিয়ে ফলস লিখবো না, ট্রু লিখি ফলস লিখি, পুরো স্টেটমেন্ট লিখে তারপরে পাশে ট্রু বা ফলস লিখবো। এটাই যখন আবার শূন্যস্থান পূরণ হিসাবে আসবে, তখন আসবে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে ড্যাশ সেমি। অর্থাৎ এখানে তোমার ক্যালকুলেশন করে লিখতে হবে 24 সেমি। দেখো একটা প্রশ্ন 4 ভাবে আসে এবং 4টে পার্টেও প্রশ্ন হয়, কারণ এখন মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন 36 নম্বর থাকে অবজেক্টিভ। তা আমরা যদি অবজেক্টিভটা একটু ভালো করে প্রস্তুতি নিই, আর স্কুলের জন্য নাম্বার দেওয়া হয় 10-এর উপরে, তাহলে মোটামুটি এতে করেই পাস করে যাওয়া যায়। ভালো নাম্বার পাওয়ার জন্য অনেক বেশি একটু পড়াশোনা করতে হয়। আমি আজ তোমাদের প্রথমেই আমি যে উপপাদ্যটা করাবো, এটা হচ্ছে স্টেটমেন্টটাকে লিখে নাও। স্টেটমেন্টটা হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তা আমি একটু বোর্ডে যাই, একেবারে বোর্ডে গিয়ে শুরু করি। একেবারেই আপনি বোর্ড থেকে শুরু করুন। এটা আমি একটা বিষয় দর্শকদের বলে রাখি, যেই সব ছাত্রছাত্রী আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা যদি এই ফেসবুকে ক্লাসরুম আমাদের এই অনুষ্ঠান চলাকালীন তাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে, সেটা রাখবেন। আমাদের শিক্ষক মহাশয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। স্যার আপনি শুরু করুন। একেবারে প্রথমে বলেছিলাম, উপপাদ্যটা বলেছিলাম, ব্যাস নয় এইরূপ কোন জ্যাকে একটা বৃত্ত। আমি শুরুতেই বলেছিলাম তোমাদেরকে বৃত্ত কাকে বলে জানতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বৃত্ত দেখেছে, কিন্তু কাকে বলে বলতে গেলেই তোমরা একটু আটকে যাও। তা আমি প্রথমেই এটা বলে নিচ্ছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখার সঞ্চার পথকে বৃত্ত বলে। অর্থাৎ এই পথটাকে বলে বৃত্ত, আর এই দৈর্ঘ্যটাকে বলে পরিধি। একই জায়গা, একটা রাস্তা, একটা হচ্ছে মাপ, মাপটাকে বলে পরিধি, এটাকে বলে হচ্ছে বৃত্ত। এবার বলা হচ্ছে ব্যাস নয় এইরূপ কেন যায়, তো ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যদি যায় সেটাকে ব্যাস বলে। তা যেহেতু ব্যাস নয় বলেছে, তা আমরা কেন্দ্র দিয়ে যাবে না বলছে। এইবার এটা কেন্দ্র ধরে নিচ্ছি, আর এই জ্যাটা হচ্ছে এ আর বি। এই এ আর বি হচ্ছে জ্যা। বলেছে এই জ্যায়ের ওপর জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে যদি কোনো সরল রেখা এটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা যদি সি হয় এবং এসি সমান সমান বিসি হয়, যদি এসি সমান সমান বিসি হয় এবং এই যে সরলরেখাটা কেন্দ্রগামী সরলরেখা, তাহলে দেখাতে হবে যে এই সরলরেখাটার উপর এটা লম্ব, এই সরলরেখাটার উপর ওসি এবির উপর লম্ব, ওসি এবির উপর লম্ব। আর প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে একটা অংশ থাকে অঙ্কন। তা এই উপপাদ্যের ক্ষেত্রে আমি ফার্স্টে অঙ্কন করে নিচ্ছি, ও এ এবং ওবি যোগ করছি। খেয়াল করো, ও এ এবং ওবি যোগ করলাম। তোমরা খেয়াল করে দেখো, এখানে 3টে ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ অনেক বড়, আর ওই ত্রিভুজটাকে দুটোকে হাফ করেছে ওসি সরলরেখা, এইদিকে একটা এইদিকে একটা। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে দেখাতে হবে এই ত্রিভুজ দুটো সর্বসম। আমি তোমাদের বলেছি যে দুটো ত্রিভুজ কখন সর্বসম হয় জানতে হবে, এবং সাথে সাথে জানতে হবে
সর্বসম হলে কি কি হয়। তা এটা আমরা নবম শ্রেণীতে করেছি। তা সেই জন্য এখানে করার সময় আমরা দেখবো এই দুটো ত্রিভুজ কখন সর্বসম হয়। দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে ও এ সমান সমান ও সি, সরি ও এ সমান সমান ও বি। দেখো ও এ এবং ও বি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা সংজ্ঞার সময় বলেছিলাম যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখার সঞ্চারপথ, অর্থাৎ ও এ যত দূর ও বি ঠিক তত দূর। তাহলে আমাদের ও এ সমান সমান ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ওসি বাহুটা দুটোর মধ্যেই আছে, ওসিটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে। আবার দেখো প্রশ্নে বলা ছিল এসি আর বিসি সমান, এসি সমান সমান বিসি। অর্থাৎ দেখো এই ত্রিভুজের তিনটে বাহু আর এই ত্রিভুজের তিনটে বাহু সমান। এই ত্রিভুজের ও এ সি এবং ও বি সি ত্রিভুজের দুটোর তিনটে করে বাহুই সমান। তা দুটো ত্রিভুজের যদি তিনটে বাহুই সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম। এই ত্রিভুজ দুটি যখনই সর্বসম হলো তখনই সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। আমরা জানি যে কোনো একটি সরল রেখা 180 ডিগ্রি হয়, অর্থাৎ এইটা হচ্ছে 180 ডিগ্রি, এরা সমান। তাহলে প্রত্যেকটা কত হবে? ধরো দুটো জিনিসের দাম একসাথে 20 টাকা, কিন্তু দুটো জিনিসের দাম সমান, তাহলে প্রত্যেকটাই 10 টাকা 10 টাকা, অর্থাৎ অর্ধেক অর্ধেক। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো সমান, অর্থাৎ প্রত্যেকটাই 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই কোণ যখন 90 ডিগ্রি হলো, সাথে সাথে 90 ডিগ্রি হওয়ার সাথে সাথে আমার এটার উপর লম্ব হলো, ওসি এ বি সরল রেখার উপর লম্ব। এবার আমি যখন প্রশ্নটা বলছিলাম, এবার দেখো এটাকে সমকোণী ত্রিভুজ, এর এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য, এখানে তিনটে দেওয়া আছে, ও এ, ওসি এবং এসি। এরা হচ্ছে সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। এদের যে কোনো দুটো বাহু দেওয়া থাকলেই আমরা পিথাগোরাস থিওরেম বলেছি, পিথাগোরাস থিওরেম দিয়ে আমরা প্রমাণ দেখাতে পারবো আরেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরল রেখা জ্যায়ের ওপর লম্ব হবে। আমরা কিন্তু পরীক্ষায় ভুল করি, পরীক্ষা হলে ছাত্ররা অনেকেই জিজ্ঞাসা করি কত নম্বরটা এসছে রে? ধরো এসছে 32 নম্বর, তোমাকে বন্ধুরা বলো 33, তুমি 33 লিখে চলে এলে। কারণ 32 আর 33 একই রকম, শুধু একটু কথার পার্থক্য। সুতরাং উপপাদ্যটা পড়ার সময় কিন্তু ভালো করে পড়তে হবে, কি বলতে চেয়েছে আর কি বের করতে হবে। আমরা এবার পরের উপপাদ্যটা দেখছি। পরের উপপাদ্যটা একেবারে এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্নটা পাঠিয়ে দাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সাথে সাথেই। আচ্ছা, এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এখানে কি বলা ছিল? যদি সমদ্বিখণ্ডিত করে তবে লম্ব হবে। পরের উপপাদ্যটা হলো লম্ব হলে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ লম্ব দেওয়া আছে, দেখাতে হবে সমদ্বিখণ্ডিত। দেখো একই রকম আঁকা, লম্ব দেওয়া আছে, দেওয়াতে হবে এটা সমদ্বিখণ্ডিত করেছে। এটা দেওয়া আছে 90 ডিগ্রি, এটাও দেওয়া আছে 90 ডিগ্রি। যেহেতু লম্ব, আমাকে দেখাতে হবে হচ্ছে এরা এই দুটো ত্রিভুজ এই এসি বাহুকে এবি বাহুকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এইটা কিন্তু দেওয়া নেই। তাহলে দেখো দেওয়া আছে কি, আগের ত্রিভুজটা আগেরটার সাথে তুলনা করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই উপপাদ্য হচ্ছে ও এ, দ্বিতীয় উপপাদ্যটা কি? ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্রগামী কোনো সরলরেখা লম্ব হলে ওই সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ দেওয়া আছে লম্ব, প্রমাণ করতে হবে সমদ্বিখণ্ডিত করবে। তো লম্ব যখন দেওয়া আছে, তাহলে দেখো ও এ সমান সমান ও বি, এরা কিন্তু অতিভুজ, ত্রিভুজ দুটোর অতিভুজ।
হাইপোটেনিউস। দেখো দুটো ত্রিভুজ আমি আগে বলছি, একটা ত্রিভুজ হচ্ছে ও এ সি আর একটা ত্রিভুজ হচ্ছে ও বি সি। এই দুটো ত্রিভুজের মধ্যে ও এ সমান সমান ও বি, এরা সমকোণী ত্রিভুজের অতিভুজ। ও সি সমান সমান ও সি, এই যে ও সি দুটোর মধ্যেই আছে, দুটোর মধ্যে আছে। আর কোণ দুটো হচ্ছে সমকোণ, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ সমান সমান অ্যাঙ্গেল ও সি বি। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি, যখন ত্রিভুজের নাম লিখবে যে কোনো অর্ডারে নাম লিখলেই ত্রিভুজের নাম লেখা যায়। ধরো ও এ সি লিখতে পারো এই ত্রিভুজটাকে, ও সি এ লিখতে পারো, সি ও এ লিখতে পারো, যে কোনোভাবে লিখলে এটা কিন্তু ত্রিভুজের নাম লেখা যায়। কিন্তু কোণের নামের ক্ষেত্রে যেই বিন্দুতে কোণ হবে তাকে মাঝখানে রাখতে হবে। দেখো এখানে সি বিন্দুতে কোণ হয়েছে, আমি দুটোতেই সি মাঝখানে রেখেছি, মাঝখানে রাখতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে অন্য কোণকে দেখাবে, অর্থাৎ জ্যামিতিটা টোটাল জ্যামিতির উপপাদ্যটা ভুল হবে। তাহলে আমরা দেখলাম কি ও এ সমান সমান ও বি অতিভুজ সমান, ও সি সমান সমান ও সি সাধারণ বাহু দুটোর মধ্যেই আছে, অ্যাঙ্গেল ও সি এ সমান সমান অ্যাঙ্গেল ও সি বি, এই দুটো সমকোণ বলে সমান। তাহলে এই ত্রিভুজের দেখো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহু সমান, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম। আবার বলছি সর্বসম হলে কি হয়, অনুরূপ বাহুগুলি বা অনুরূপ কোণগুলি সমান হয়। তো এখানে অনুরূপ বাহু হচ্ছে এসি আর বিসি, তাহলে আমরা লিখতে পারি এসি সমান সমান বিসি। অর্থাৎ এসি সমান সমান বিসি যখনই হচ্ছে তখন সি নিশ্চয়ই মধ্যবিন্দু, অর্থাৎ ওসি সরলরেখা এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণ হয়ে গেল, যেহেতু লম্ব বলা ছিল আমরা সমদ্বিখণ্ডক প্রমাণ করলাম। প্রাসঙ্গিকভাবে বলছি, আগামী এই বছর 21 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই উপপাদ্য দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কোনো ব্যতিক্রম কিছু না ঘটে তাই এই দুটো উপপাদ্যের মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা 95%। যদি দেখা যায় যে অন্য কোনো অঘটন ঘটলো না, তাহলে সুতরাং এই দুটো উপপাদ্য কিন্তু খুব ভালো করে করবে একেবারে। তাহলে দর্শক যারা দেখছো ছাত্রছাত্রীরা এটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, এটাই পরীক্ষায় আসার কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। স্যার কিন্তু সেটাই বলে দিচ্ছেন। স্যার আপনি দেখিয়ে দিন বিষয়টা। এবার বলছি এই উপপাদ্যটার উপরে কিন্তু প্রচুর অবজেক্টিভ প্রশ্ন হবে, যেমন বাহু দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে। কারণ এইখানে সবসময় মনে রাখবে যে এখানে একটু অবজেক্টিভ করার জন্য একটু বলছি, আমি একটু মুছে দিলাম। অবজেক্টিভ যখন করবে তখন শুধু এই সম্পর্কটা মনে রাখবে, ও এ স্কয়ার সমান সমান ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আর ওবি স্কয়ার সমান সমান ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এসি সমান সমান বিসি। এটা আমরা প্রমাণও করেছি, আবার উপপাদ্য থেকে ব্যবহারও করেছি। অর্থাৎ এইটুক সম্পর্ক জানলে আজকে আমি যে অ্যাসাইনমেন্ট দেবো তার 4-5টা অ্যাসাইনমেন্ট তোমরা এইটুক জানলেই হয়ে যাবে। আর এটাই পরীক্ষার সময় এই অ্যাসাইনমেন্ট এর থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে এই উপপাদ্যে প্রশ্ন করা যায় না। এবার আমরা পৌঁছে যাই একেবারে পরের উপপাদ্যটা। একেবারে ঠিক আছে, পরের উপপাদ্যটা করার সময় আমাদের একটু মনে রাখতে হবে এরপরে কিন্তু 3টে উপপাদ্য আছে। এই 3টে উপপাদ্য ক্ষেত্রে প্রথমটা হচ্ছে উপপাদ্য, পরের দুটো হচ্ছে করলারি, কিন্তু উপপাদ্য হিসাবে অঙ্ক বইয়ে ট্রিট করা হয়েছে। করলারি মানে আমরা আগে এক্সট্রা জ্যামিতি বলতাম, অর্থাৎ প্রয়োগ। তা আমরা প্রথম উপপাদ্যটা করব, উপপাদ্য করার পরে ওই উপপাদ্যটা 4টে রূপে 4টে বৃত্ত এঁকে করা যায়। আমরা একটা বৃত্ত এঁকে করবো, বাকি 3টে তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। আমি একটা উপপাদ্য একটা এঁকে করবো। এইখানে কিন্তু একটা জিনিস অতিরিক্ত জানতে হবে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম। যদি কোনো কাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, মানে ত্রিভুজের 3টে বাহু, যে কোনো দুটি বাহু যদি সমান হয় তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এই প্রসঙ্গে একটা কথা বলতে হবে, সব সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু সমবাহু ত্রিভুজ নয়, কিন্তু সব সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ধর্মটা কিন্তু মনে রাখতে হবে,
কোনো একটা অঙ্কর মাপ দিয়ে হয়তো বলে দিল একটি ত্রিভুজ আঁকা হয়েছে, সেই ত্রিভুজের তিনটে কোণের মান, তিনের কোণটে প্রতিটির মান 60 ডিগ্রি করে। ত্রিভুজটাকে কি সমদ্বিবাহু বলা যাবে? অবশ্যই বলা যাবে, কারণ যেহেতু তার দুটো বাহু অবশ্যই সমান, তৃতীয় বাহু অসমান হতে হবে এমন কোনো শর্ত নেই। অর্থাৎ দুটো বাহু সমান হলে ত্রিভুজটা সমদ্বিবাহু। এবার দুটো বাহু যতখানি সমান হবে তার বিপরীত কোণগুলোও কিন্তু সমান হবে, অর্থাৎ কোণ দুটোও সমান হবে। সুতরাং আমরা যখন করব তখন কিন্তু আমরা মনে রাখবো যে বিপরীত বাহুগুলো সমান হলে বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সমান হলে বিপরীত বাহুগুলো সমান। তা আমরা এখন পরের উপপাদ্যে যাচ্ছি। তোমরা কিন্তু এটা ভালো করে অনুশীলন করবা। এটা সম্পর্কে যা প্রশ্ন আছে আমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া। ফেসবুকে এই অনুষ্ঠান চলাকালীন তোমরা কিন্তু এই সম্পর্কিত কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সেই সমস্যাগুলো কিন্তু স্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন একেবারেই। আচ্ছা, তাহলে এই উপপাদ্যটার থেকে অনেক প্রশ্ন হবে। এই প্রশ্নগুলো যে কোনো বই থেকে, সরকারি গভর্নমেন্ট যে বই আছে সেই বইয়ে প্রচুর প্রশ্ন আছে। এছাড়াও কেউ যদি মনে করো কোনো বাইরের বই করবে, বাইরের বই থেকে পেলে যে প্রশ্ন তোমার করতে অসুবিধা হবে সেটাই তুমি নির্দ্বিধায় আমাদের জানাবে, আমরা চেষ্টা করব করে দেওয়ার। তাহলে আমরা পরের উপপাদ্যে যাচ্ছি। আচ্ছা, পরের উপপাদ্য ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই পরের উপপাদ্যটা কিন্তু বৃত্তাংশের উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তের একটা অংশ। ধরো তোমরা করনি, ছোটবেলায় আমরা চাকা চালাতাম, গোল চাকা চালিয়ে যেতাম। ধরো গোল একটা চাকা আছে, চাকাটা তোমার হাত থেকে পড়ে ভেঙে গেল, 2 টুকরো বা 3 টুকরো হয়েছে। এবার এই যে টুকরোগুলো প্রত্যেকটা কিন্তু বেঁকা থাকবে, এই বাঁকা টুকরোগুলো প্রত্যেকটাকে বলা হয় বৃত্তচাপ। যে টুকরোগুলো হচ্ছে কে বলে বৃত্তচাপ। এবার স্বাভাবিক কারণে এটা ধরো একটা বৃত্ত বা চাকা, এটা ভেঙে গেছে, একটা টুকরো হয়েছে এবিসি, একটা হচ্ছে এডিসি, দুটো বৃত্তচাপ, একটা হচ্ছে এসিবি আর একটা হচ্ছে এডিবি। ডিকে মাঝখানে রাখতে হবে, কিন্তু যেহেতু মাঝখান দিয়ে যাচ্ছে ডিকে মাঝখানে রাখতে হবে। তাহলে এই দুটো টুকরো হলো, এই প্রত্যেকটা কিন্তু বৃত্তাংশ, মানে বৃত্তের অংশ, এই জন্য বৃত্তাংশ। আর এটা হচ্ছে কেন্দ্র। এবার কেন্দ্রের সাথে যদি এই বিন্দুগুলো যোগ করি, এইটা পরিধির সাথে যোগ করে, পরিধির উপর বিন্দু, পরিধির সাথে যোগ করলাম, এটা কেন্দ্র ও। দেখো বৃত্তের কেন্দ্রে একটা অবস্থিত একটা কোণ হয়েছে এ ও বি, আমি মাঝখানে রাখতে হবে ওকে, যেহেতু যে বিন্দুতে কোণ তাকে মাঝখানে রাখতে হবে। কেন্দ্রের কোণ হচ্ছে এ ও বি এবং পরিধির উপরে কোণ হচ্ছে এ সি বি। এসিবি এবং এবি, এটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বৃত্তের উপর অবস্থা বলে বৃত্তস্থ কোণ, কেন্দ্রে অবস্থা বলে কেন্দ্রস্থ কোণ, একে পরিধিস্থ কোণ বলা হয়। এই দুটো। এবার আজকের উপপাদ্যটা, যেটা পরের উপপাদ্যটা করাবো, সেই উপপাদ্যটা হচ্ছে এইটার সম্পর্ক নিয়ে। বলা হয়েছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা যদি 40 ডিগ্রি হয় এটা 20 ডিগ্রি, এটা যদি 25 ডিগ্রি হয় এটা 50 ডিগ্রি। মাপলে পেয়ে যাবে, একইভাবে মাপ পাবে, কিন্তু আমাদের এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে এটা কিভাবে করা সম্ভব, কিভাবে হবে এটা। এবার স্বাভাবিক কারণে আমাদের বলেছি, আমি যে কোনো উপপাদ্য করার আগে একটা অঙ্কন আছে, অঙ্কন করি। সিও যোগ করে বর্ধিত করলাম, দেখো বর্ধিত করেছি। এবার দেখো এই একটা ত্রিভুজ হলো,
সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ, এই একটা ত্রিভুজ হয়েছে, এই পাশে একটা ত্রিভুজ হয়েছে। এবার এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটার তুলনা করবো পরে। দেখো আমরা যখন করেছি, আমরা নবম শ্রেণীতে করেছি, অষ্টম শ্রেণীতে করেছি, এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, রাইট কাটা। এই কোণটা যদি রাইট চিহ্ন হয়, এইটা কাটা হয়, এই দুটো যোগ করলে হবে হচ্ছে রাইট যোগ কাটা হচ্ছে এই কোণটা। অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এবার ধরে নাও তোমাদের দুই বন্ধুর বয়সের সমান হচ্ছে আমার বয়স, তোমরা দুই বন্ধু সমান বয়সের, তাহলে তোমাদের যে কোনো একজনের বয়সের ডবল আমার বয়স। আমি আরেকবার উদাহরণটা দিচ্ছি। ধরো তোমার এক বন্ধুর বয়স হচ্ছে 16 বছর, তোমার আরেক বন্ধু, তোমার বয়স হচ্ছে 16 বছর, তা তোমাদের দুইজনের বয়স যোগ করে 32 বছর আমার। বলেছি দুজনের বয়সে যোগ করলে 32 বছর আমার, তাহলে তোমাদের যে কোনো একজনের ডাবল আমি, অর্থাৎ 16 ডবল আমি। তা যদি আমরা দেখাতে পারি এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে, এখানে আমরা জানি, আমরা যদি দেখাতে পারি এই কোণটা সমান, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে কোনো একটা কোণের ডাবল হচ্ছে এটা। দেখো ঠিক আমরা বোঝাতে পারলাম যে এটা হচ্ছে। এবার দেখো এই যে ত্রিভুজটা, এই উপপাদ্যটা কিন্তু আমরা 9-এ করেছি, 8-এ করেছি, 9-এ করেছি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এইটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে বাহুকে এক্সটেন্ড বড় করা হয়েছে, যেভাবে এটাকে বড় করা হয়েছে। ফলে এই কোণটা হচ্ছে এই কোণটার এই কোণটার সমষ্টির সমান। এটা ভালো করে খেয়াল করে দেখো, এই কোণটার সমষ্টির সমান এটা, কারণ এটা বহিস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ, এই দুটোর সমষ্টির সমান। আবার দেখো এই ত্রিভুজটা, এই কোণটা হচ্ছে এই কোণটার সমষ্টি হচ্ছে এটার সমান। অর্থাৎ এইটা যদি রাইট হয়, এইটা যদি গোল হয়, এই কোণটার মান হবে রাইট যোগ গোল। এটা এক্স হলে, এটা ওয়াই হলে, এটা এক্স প্লাস ওয়াই। এবার দেখো এই যে ত্রিভুজটা ও এ সি, এই ত্রিভুজটা ও সি সমান সমান ও এ, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওসি সমান সমান ওই, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যখনই হলো, তখন এই কোণ দুটো সমান হয়। আমরা আগেই বলেছি যে কোনো ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। আবার এইটার এটার যোগফল হচ্ছে এটার সমান, তাহলে এইটার ডাবল হচ্ছে এটা। আবার বলছি, এই কোণটার যোগফল হচ্ছে এটার সমান, সুতরাং আবার এই কোণটা সমান, তাহলে এটা ডাবল এটা। যদি এক্স হয়, এই কোণটা যদি এক্স হয়, এটাও এক্স, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, অর্থাৎ যে কোনো কোণের ডবল হচ্ছে 2x। একইভাবে এই কোণটা যদি ওয়াই হয়, এই কোণটা হবে 2y। এই কোণটা ওয়াই হলে এই ত্রিভুজটা কনসিডার করলে দেখবো যে এটা 2y হচ্ছে। এটা 2y হলো, এটা 2x হলো, এটা 2y। এবার এই দুটো কোণকে যোগ করলাম, x প্লাস ওয়াই। এই কোণ দুটো যোগ করলে আমরা পাবো এই দুটো কোণের যোগফলের সমান, অর্থাৎ 2x প্লাস 2y। 2 কমন নিলাম, x প্লাস ওয়াই। দেখো এই কোণটা ছিল হচ্ছে x প্লাস ওয়াই, এটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটার দ্বিগুণ এটা। অর্থাৎ আমরা দেখাতে পারলাম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইবার এখান থেকে আমাদের উপপাদ্য আসবে, ধরো এটার মান দিয়ে দেবে, এটার মান দিয়ে দেবে, বের করতে হবে টোটাল মানটা কত। এইভাবে আমরা উপপাদ্য করব। এটা হচ্ছে উপপাদ্যটা হচ্ছে, এটার 4 প্রকার হবে। একটা হচ্ছে ছোট চাপের উপরে, উপচাপের উপরে, একটা হচ্ছে অধিচাপের উপরে,
এইভাবে আমরা চারটে ত্রিভুজই বইয়ের মধ্যে চারটে করে সুন্দর করে চারটে দেওয়া আছে। আমরা যেভাবে একটা করেছি বাকি তিনটে একইভাবে করব, শুধুমাত্র চারটের ক্ষেত্রে 4 নম্বরের ক্ষেত্রে যোগ না করে বিয়োগ করতে হবে। তা আমরা ভালো করে অনুসরণ করব। আর এর উপর থেকে অবজেক্টিভ প্রশ্ন হবে ঠিক এইভাবে। এইবার আমি যখন পরের উপপাদ্যটা যাব পরের উপপাদ্যটা কিন্তু উপপাদ্য বলা যায় না, ওটাকে করলালি বললেই ঠিক হয়, কিন্তু আমাদের বইয়ে আছে এটা উপপাদ্য, সুতরাং আমাদের বই উপপাদ্য হিসেবেই শিখতে হবে। এবং এর পরের উপপাদ্যটাই গত বছর এই বছর মাধ্যমিকে এসছে 20 সালের। স্বাভাবিক কানে ওটা আর 21 সালে আসবে না, একদম আসবে না, এটা 100% শিওর 21 সালে আসবে না। তবু আমি করে দেবো আজকে, কারণ ফার্স্ট টার্মে কিন্তু আসতে পারে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা উপপাদ্য শিখলাম কি, একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এইটাকে প্রয়োগ করে আমরা পরের উপপাদ্যগুলো করব। পরের উপপাদ্যগুলো কিন্তু আমি আবারও বলছি, পরপর 3টে উপপাদ্য আছে, তিনটে উপপাদ্যই কিন্তু আমাদের করলারি, অর্থাৎ এটারই প্রয়োগ, পরে দুটো এদেরই প্রয়োগ। তা আমি এটা মুছে দিয়ে আমি ওইটা প্রয়োগগুলোর মধ্যে একটু বলছি, ওটা প্রয়োগ বলবো না, উপপাদ্য নাম্বার আছে, বইয়ের পাঠ্য আছে এবং করতে হবে লেখা আছে, প্রমাণ জানতে হবে, সেইগুলো আমাদের উপপাদ্য হিসাবেই আসবে পরীক্ষায়। গত বছরও ওই সেই উপপাদ্য হিসাবেই এসছে, সুতরাং উপপাদ্যটা করতে হবে। এবার বলেছে এর পরের উপপাদ্যটা, যেটা 2020 সালে এসছে, বলেছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আবার বলছি, পরের উপপাদ্যটা হচ্ছে একই বৃত্তাংশস্থ, মানে আমি ধরে নিচ্ছি বৃত্তাংশটা আমি এরকম নিলাম, এ বি, বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি এখানে পরপর বিন্দু নিই, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এইভাবে যদি নিই, অনেক বিন্দু নিতে পারি, অসংখ্য বিন্দু হবে, কারণ বৃত্তের পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে। আমি এবার কোণগুলো তৈরি করছি, বৃত্তাংশস্থ দেখো, একটা কোণ এক্স বিন্দুতে হয়েছে, একটা কোণ ওয়াই বিন্দুতে হয়েছে, একটা কোণ জেড বিন্দুতে হয়েছে, এরকম অসংখ্য বিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল সব নিয়ে অনেক অনেক হবে। আমার উপপাদ্যে বলা আছে যে প্রমাণ করতে হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ এই কোণটা সমান সমান এই কোণটা সমান সমান এই কোণটা, আরো যদি অসংখ্য কোণ থাকে তারা সবাই হচ্ছে সমান। তা স্বাভাবিকভাবে আমরা আগে উপপাদ্যকে প্রয়োগ করবো। আমি বলেছি করলারি মানে হচ্ছে প্রয়োগ। এবার প্রয়োগ করার সময় দেখবে আমরা এইটাকে ও বিন্দুটা কেন্দ্র ছিল, এ ও যোগ করলাম, বি ও যোগ করলাম, অর্থাৎ এখানে একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হলো এ বি বৃত্তচাপের উপর, এ বি বৃত্তচাপের উপর একটা কেন্দ্রে কোণ উৎপন্ন হলো এ ও বি। এবার তোমরা বলো, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ এক্স বি হচ্ছে পরিধিস্থ কোণ। অর্থাৎ আগের উপপাদ্য আমরা পড়েছি এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। আবার দেখো, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ ওয়াই বি হচ্ছে পরিধিস্থ কোণ, অর্থাৎ এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। আবার দেখো, এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ, এ জেড বি পরিধিস্থ কোণ, অর্থাৎ এই কোণটার অর্ধেক এটা। এখন ধরো তোমাদের 3 জন বন্ধু আছে, প্রথম জনের বয়স আমার বয়সের অর্ধেক বয়স, দ্বিতীয় জনের বয়স আমার বয়সের অর্ধেক বয়স, তৃতীয় জনের বয়স আমাদের বয়সের অর্ধেক বয়স। এবারে সংখ্যা নেই, ধরো আমার বয়স 30 বছর, তোমার প্রথম বন্ধুর বয়স হচ্ছে 15 বছর, অর্ধেক। দ্বিতীয় বন্ধুর বয়স আমার বয়স 30 বছর, আমার অর্ধেক, ওর 15 বছর। তৃতীয় বন্ধু আমার বয়স 30 বছর, তৃতীয় বন্ধুর বয়স 15 বছর, অর্থাৎ ওরা 3 জন সমান। এইবার দেখো, এইটার অর্ধেক হচ্ছে এটা, এটার অর্ধেক হচ্ছে এটা,
এইটার অর্ধেক হচ্ছে অর্থাৎ একই কোণের অর্ধেক, কিন্তু অর্থাৎ এই কোণ তিনটে সমান, অর্থাৎ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা কিন্তু আগের উপপাদ্যটা প্রয়োগ করে এটা করলাম, সুতরাং আগের উপপাদ্যটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো এই ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আবার বলছি, তোমরা একেবারেই আমাদের ফেসবুক পেজে সেই প্রশ্নগুলো তোমরা রাখতে পারো সরাসরি। আর একটা বিষয় বলে দিচ্ছি, আজকে স্যার কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে বেশ কিছু হোমওয়ার্ক দেবে, এবং সেই হোমওয়ার্কগুলো তোমরা সলভ করে আমাদের ইমেল অ্যাড্রেস classroom.ubs@gmail.com এই মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। স্যার আগামী মঙ্গলবার অর্থাৎ 21শে এপ্রিল ফের এই ক্লাস নেবেন, সেখানে কিন্তু তোমরা যেই হোমওয়ার্কগুলো করেছো সেটা কিন্তু স্যার চেক করে দেবেন, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকেন সেটাও কিন্তু স্যার সেটা বলে দেবেন। স্যার আমরা এগিয়ে যাই। একেবারেই প্রাসঙ্গিকভাবে এখানে কথা শুনতে রেস ধরেই বলি যে আজ আমি উপপাদ্যটা শেষ করছি। আচ্ছা, জ্যামিতি পোর্শন শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার দিন আমি করাবো হচ্ছে পাটিগণিত এবং পরিমিতি, অর্থাৎ ওইখানে প্রায় সমান নম্বর থাকবে পাটিগণিত এবং পরিমিতি, এবং তারপরের দিন করাবো বীজগণিত। তো সুতরাং তোমরা যদি মনে করো পাটিগণিত পরিমিতির প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারো একেবারেই। যদি আনসলভ কিছু থাকে, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আনসলভ কিছু থাকলে পাঠাবে, আমরা চেষ্টা করবো পরের দিন সেটাকে উপস্থাপন করে উত্তর দিয়ে দেওয়া। সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য, যে স্কুল বন্ধ, ক্লাস বন্ধ, এমন একটা পরিস্থিতিতে কি করে তাদের যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসটা কমপ্লিট করবে, সেই থেকেই কিন্তু আমরা ফেসবুকে ক্লাসরুম অনুষ্ঠান চালু করেছি। তোমাদের যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আমাদের মেল করে জানাতে পারো। আমরা আরেকবার জানিয়ে দিচ্ছি, আমাদের মেল অ্যাড্রেস classroom.ubs@gmail.com। তোমরা সরাসরি সেই প্রশ্নগুলো রাখতে পারো। স্বপনেন্দু বাবু সেই প্রশ্নগুলোর কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। স্যার আমরা এগিয়ে যাই। একবার তাহলে আমরা প্রমাণ করলাম একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে আমরা এবার দেখাবো, এবার পরের করলারিটা, আমি করলারি বলছি, এটা উপপাদ্য, কিন্তু পরের প্রয়োগের মধ্যে প্রয়োগ করে, এটা প্রয়োগ করে পরেরটা করব। সেটা হচ্ছে সেই উপপাদ্যটা হচ্ছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ বৃত্তের যদি অর্ধেকের উপর কোনো কোণ হয় সেটা এক সমকোণ হবে। তা তোমাদের অংশগ্রহণ লাগবে, কারণ আমরা জানি অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শিক্ষকের অংশগ্রহণ এবং ছাত্রের অংশগ্রহণ, এই দুটোর গুণফল মানেই হচ্ছে শিক্ষা। এদের একটা যদি শূন্য হয় তাহলে কিন্তু নেট রেজাল্ট শূন্য হচ্ছে। সুতরাং এর জন্য আমি বলছি তোমরা অংশগ্রহণ করবে, তোমাদের যেখানে অসুবিধা আমাদের জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সেগুলো। আজ এবারে উপপাদ্য হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্ত মানে বৃত্তটাকে আমি ঠিক মাঝ বরাবর কাটছি, মাঝ বরাবর কাটছি আমি, তাহলে অর্ধবৃত্ত হলো। এবার আমার দেখাতে হবে অর্ধবৃত্তের উপর যে অবস্থিত কোণ, এই কোণটার মান 90 ডিগ্রি, এটা কিন্তু দেখাতে হবে। আমি ধরে নিচ্ছি ব্যাসটার নাম হচ্ছে এবি, যেহেতু অর্ধবৃত্ত কেন্দ্র দিয়ে যেতে হবে, কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে যা যায় সেটা অর্ধেক ব্যাস হয়, সুতরাং এটা ব্যাস। কেন্দ্র হচ্ছে ও, পরিধির উপর একটা বিন্দু পিতে কেটেছে, পি করেছে। আমাকে দেখাতে হবে এ পি বি সমান সমান 90 ডিগ্রি, এ পি বি সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ পিবি বাহুর ওপর পি এ লম্ব, আর এবি হচ্ছে অতিভুজ। তা আমি আবার বলছি ওই যে উপপাদ্যটা বলেছিলাম যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইবার দেখো এইটা ধরে নাও একটা বৃত্তচাপ এ ডি বি, এর উপর দেখো এখানে যে অংশটা অবস্থিত এ পি বি, এটাকে আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে। তা এই বৃত্তচাপটার উপর অবস্থিত হচ্ছে এই কোণটা হচ্ছে পরিধিস্থ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা কেন্দ্রস্থ, এটা পরিধিস্থ। এবার দেখো আমরা জানি একই বৃত্তাংশস্থ একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা,
এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। তাহলে এই যে কোনো একটি সরল রেখা সবসময় 180 ডিগ্রি হয়, অর্থাৎ এটা 180 ডিগ্রি, এইটার অর্ধেক এটা, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ এটা আমাদের কোনো প্রয়োগই লাগলো না, অর্থাৎ এই বৃত্তচাপের উপর অবস্থিত, অর্ধবৃত্তের উপর অবস্থিত পরিস্থিত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা 3 নম্বর উপপাদ্যটার প্রয়োগ। তাহলে আমাদের 1, 2, 3 উপপাদ্য, এই তিনটে যদি ভালো করে প্রথম সেমিস্টারে আমরা অনুশীলন করি, তাহলে আমরা পরের সবগুলো উপপাদ্য পড়বো। কারণ আমি পরেরটা আমি বলছি, পরেরটা বলবো দেখবে এটারই প্রয়োগ, আগেরটা করেছি এটারই প্রয়োগ। অর্থাৎ 3টে উপপাদ্য করেছ, 3 নম্বর উপপাদ্যটা প্রয়োগ করে বাকি 3টে উপপাদ্য করা যাচ্ছে। তাহলে আমাদের যখন শিখবো 3টে খুব বোঝা ভাববো না পড়াশোনাটাকে, আমরা ভাববো এই অল্প একটু পড়াতো, 3টের মধ্যে 3টে মাত্র পড়তে হবে, আর 3টের মধ্যে একটা আসবে, তো এইটুকু পড়াশোনা করলেই তো হয়ে যায়। 3টের মধ্যে 2টো থাকবে, তোমাকে একটা করতে হবে। আচ্ছা, এবার আমি করাবো হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই একটা বৃত্ত, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তে যাদের প্রান্তবিন্দুগুলো বৃত্তের রেখার উপর আছে। বৃত্তস্থ ত্রিভুজ হতে পারে, বৃত্তস্থ চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, এক একজনের এক এক রকম ধর্ম। চতুর্ভুজের ধর্ম হচ্ছে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আমাদের সম্পূরক ঘরটা জানতে হবে। সম্পূরকটা জানার সময় কাকে সম্পূরক বলে? দেখো, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের সম্পূরক বলে। দেখো, এবার আমরা এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, এই দুটো যোগ করলাম। এইবার আমরা দেখাচ্ছি, দেখো এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা, এটা ও বিন্দু। এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা, আর এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। এইটার অর্ধেক এটা, এইটার অর্ধেক এটা। তাহলে এই টোটালটার অর্ধেক হচ্ছে এইটা, আর এইটা যোগ করলে হবে, কারণ এইটা এটা যোগ করলে যা হচ্ছে তার অর্ধেক হবে এইটা এটা যোগ করলে। এই টোটালটা যোগ করলে হয় 360 ডিগ্রি। একটা সরলরেখা সম্পূর্ণ দিক ঘুরলে 360 ডিগ্রি হয়, অর্থাৎ এটাকে, এটার অর্ধেক হবে এই দুটো, এটা হচ্ছে 180 ডিগ্রি এই দুটো যোগ করলে। এই দুটো যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, সুতরাং এরা সম্পূরক। এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BAD প্লাস BCD সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে সম্পূরক হচ্ছে। একইভাবে আমরা যদি OC যোগ করি তাহলে এই দুটো কোণ দেখানো যাবে। আর একটু অন্যভাবে 360 ডিগ্রি হলে পরে তার অর্ধেক, 360 ডিগ্রি যদি হয়, এইটুক যদি, এই দুটো যদি 180 ডিগ্রি হয় তাহলে অবশিষ্টটা অবশ্যই 180 ডিগ্রি হবে। তো এই হচ্ছে সম্পূরক। তাহলে আমরা উপপাদ্য করলাম হচ্ছে 4টে উপপাদ্য করলাম, 3টে উপপাদ্য আমরা করেছি, আর 3টে প্রয়োগের মতো করে উপপাদ্য করলাম। তাহলে আমার উপপাদ্য প্রথমটা শিখতে হচ্ছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্রগামী কোনো সরলরেখা লম্ব হলে ওই সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। পরেরটা হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে লম্ব হবে। আর একটা উপপাদ্য হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই 3 নম্বর উপপাদ্য যেটা করলাম সেটাকে প্রয়োগ করে বাকি 3টে উপপাদ্য করলাম। সুতরাং আমরা করার সময় আমরা করব হচ্ছে এইভাবে, যে যাতে করে আমরা অবজেক্টিভগুলো, এইবার আমাদের অবজেক্টিভের সময় কোণ দেওয়া থাকবে এইভাবে, এই কোণটার মান দিয়ে দেবে, বলবে এই কোণটার মান কত, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বের করলেই হয়ে যাবে। একইভাবে এই কোণটা দেওয়া থাকবে, এই কোণটার মান বের করতে হবে। একই বৃত্তাংশ কোণের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণের মান দিয়ে দেবে, আরেকটা কোণ করতে হবে। এই বাকি উপপাদ্যের যে করলারি অবজেক্টিভগুলো দেবো আমরা, সেগুলো দেবো হচ্ছে এর উপরে, এই
উপরে। তাহলে আমাদের শিখতে হবে কি বৃত্ত কাকে বলে, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, পরিধিস্থ কোণ কাকে বলে, কখন দুটি কোণ সমান হয়, দুটি কোণ সমান হলে কি হয়, দুটো বাহু সমান হলে কখন সমান হবে দুটো কোণ। এই উপাদানগুলো আমরা এক জায়গায় লিখে নিয়ে আগে শিখবো। আর শেখার পরে এবার তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা আরেকটু, তোমরা যদি অনুশীলন করো, অনুশীলন করলে দেখবে যে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে যে আমি উপপাদ্যগুলো। তা আমরা এবার কিছু অ্যাসাইনমেন্ট দিই। একেবারেই একটা বিষয়, আপনি যেভাবে এই ক্লাসটা নিচ্ছেন আমাদের ফেসবুকে ক্লাসরুম, অনেকেই কিন্তু প্রশংসা করছেন, বিভিন্ন কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় বলবো স্যার, এই যে অঙ্ক নিয়ে তো অনেকের একটা ভীতি রয়েছে, কি করে কাটাবে অঙ্কের ভীতি? অঙ্ক মানে ব্যাপারটা হচ্ছে, আমি যারা সাইকেল চালায় তাদের বলি, যেখানে নাট ফেল করে সেখানে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়। একেবারেই। তা সুতরাং অঙ্ক করতে গিয়ে যদি নাট ফেল করে তাহলে সে পারবে না। আচ্ছা আচ্ছা, সবসময় মনে রাখতে হবে যে একটা ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি শেখে, যে বাংলা শেখে, ইংরেজি শেখে তাকে 26টা লেটার শিখতে হয়। একেবারে। আর যে অঙ্ক শেখে, যে ইংরেজি বাংলা শেখে তার 34-35টা লেটার শিখতে হয়। ভাওয়েল, কনসোনেন্ট অনেক ভাগ আছে। আর অঙ্ক শেখার জন্য মাত্র 14টা চিহ্ন শিখতে হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টা, যোগ বিয়োগ গুণ ভাগ, এর বাইরে পৃথিবীতে আর কোনো অঙ্ক নেই। আচ্ছা একেবারে। ঠিক আছে। আর প্রতিদিনই ভাবতে হবে যে অঙ্ক কিন্তু আমাদের প্রতিদিন আছে। আমরা যদি হাতটা মেলে দাঁড়াই না, হাতের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যত মাপ, আমার হাইট ঠিক তত। ফলে এই যে ব্যাপারগুলো, এগুলো অঙ্ক প্রতি ক্ষেত্রেই আমরা অঙ্ক যখন করি, তোমরা কিন্তু অঙ্কটাকে নিজের মতো করে ভাববে, কারণ নিজের মতো করে ভাবলে পরেই দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে তোমাদেরকে উপস্থাপন হবে। তাহলে আমরা একটু আমরা কিন্তু আমাদের যে অনুষ্ঠান ফেসবুকে ক্লাসরুম, যেখানে আমরা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি, মাধ্যমিকের অঙ্ক নিয়ে, সেটার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। স্যার কি কি হোমওয়ার্ক দেবেন আমরা আরেকবার দর্শকদের জানিয়ে রাখি যে আজকে যে হোমওয়ার্কগুলো স্যার দেবেন সেটা আগামী মঙ্গলবার অর্থাৎ 21শে এপ্রিল তার মধ্যে তোমরা সাবমিট করতে পারো। সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেগুলো স্যার কিন্তু সেখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা জানিয়ে রাখি আমাদের ইমেল অ্যাড্রেস classroom.ubs@gmail.com। তোমরা তোমাদের সেই হোমওয়ার্ক সলভ করে সেটা কিন্তু আমাদের এই ইমেলে পাঠিয়ে দিতে পারো। স্যার আপনি শুরু বলেন। একেবারেই। তোমরা একটু লেখো, খাতা বই নিয়ে বসো, আমি কয়েকটা প্রশ্ন দেবো, তোমরা করে নিয়ে মেল আইডিতে পাঠিয়ে দেবে। না পারলেও লিখবে পারছি না, এটা চেষ্টা করেছি, পারবো কি, চেষ্টা করতে হবে, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই। একমাত্র চেষ্টা করলে কিন্তু আমরা উতরাতে পারবো। সুতরাং আমি শুরুতেই বলবো, লেখো সবাই, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। স্যার আপনি আপনার মতো করে বলেনি, আমাদের এই অনুষ্ঠান তারা ফেসবুকে গেলেই পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তারা বারবার শুনে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। অ্যাঙ্গেল BAD ও অ্যাঙ্গেল BCD এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে X ও Y বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল XAY এর মান কত? দ্বিতীয় প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের AP ও AQ দুটি জায়ের মধ্যবিন্দু যথাক্রমে R ও S। অ্যাঙ্গেল SAR সমান 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল SOR এর পরিমাণ কত? বৃত্তস্থ চতুর্ভুজটা কাজে লাগবে তোমাদের, এটা করার সময় বৃত্তস্থ চতুর্ভুজটা প্রয়োগ করবা। নেক্সট, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ও DC কে বর্ধিত করলে তারা P বিন্দুতে মিলিত হয়। অ্যাঙ্গেল ADC সমান 80 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BPC সমান 35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCP এর মান কত? এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বুঝতেই পারছো। নেক্সট, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তার AB ব্যাস, AC ও BD পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল DBC সমান 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BDC
35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এইডি ও অ্যাঙ্গেল এসিডি এর মান কত? নেক্সট, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যা এবং এবি বৃত্তের ব্যাস অ্যাঙ্গেল এসিডি 37 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিএবি এর মান কত? বাজারে প্রচুর অবজেক্টিভের বই আছে, বাজারে এমনও বই আছে যাতে গত 40 বছরের অবজেক্টিভ প্রশ্ন পাওয়া যায়। যে কোনো একটা বই যদি সংগ্রহ করতে পারো তার থেকে তোমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাবা। যত বেশি অনুশীলন করবা তত তোমাদের এটা এগিয়ে যাবে। নেক্সট, এ ও বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের অবস্থিত যে কোনো বিন্দু এসি সমান সমান 5 সেমি এবং বিসি সমান সমান 12 সেমি হলে ওসি এর পরিমাণ কত? ওসি এর পরিমাণ কত? নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তের পি ও আর ব্যাস কিউপি এবং কিউ আর দুটি পরস্পর লম্ব জ্যা। ও বিন্দু থেকে কিউপির জ্যায়ের ওপর ও এম লম্ব এবং ও এম সমান সমান 3.5 সেমি হলে কিউ আর এর দৈর্ঘ্য কত? নেক্সট, একটি বৃত্তের এবি ও এসি দুটি পরস্পর লম্ব জ্যা। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2x সেমি হলে জ্যা এসি এর দৈর্ঘ্য কত? নেক্সট, পি ও কিউ একটি বৃত্তের ব্যাস আর বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু আর বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু হলে অ্যাঙ্গেল ও কিউ আর সমান সমান 35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও পি আর এর মান কত? নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তের এপি একটি ব্যাস, পি পরিধির উপর অবস্থিত একটি বিন্দু পি ও এ সমান সমান 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পিবি ও এর মান কত? নেক্সট, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি এবং অ্যাঙ্গেল এসিবি অর্ধবৃত্তস্থ কোণ বিসি সমান সমান 2√7 সেমি হলে অ্যাঙ্গেল এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা এগুলো করে আমরা চেষ্টা করব সবাই ওর মধ্যে পাঠিয়ে দেবে। তোমাদের কাছে বলা থাকবে তোমরা প্রতিটা প্রবলেম করবে ছবি এঁকে, পারলেও চেষ্টা করবে, পারতে হবে না কিন্তু করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টাটাই কিন্তু চেষ্টাই একমাত্র রাস্তা হচ্ছে তোমাদের অঙ্কের ভালো ফল করার জন্য। ভুল হতেই পারে, সেক্ষেত্রে তো সমাধানের পথ রয়েছে এবং সমাধান আমরা আছি। বিদ্যালয়ের মাস্টারমশাইরাও প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন, তাদের কাছে পাঠালেও অঙ্কগুলো পাবে, প্রত্যেক স্কুলেই আছে। তা ন্যাচারালি তোমরা পাচ্ছ। আর না পেলেও আমরা স্কুলের সাথে যোগাযোগ করবো, স্কুলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। আমাদের এখানে 3 দিন তো আমরা পরপর 3 দিন করছি, 3 দিনের মধ্যে সব করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের বলা থাকলো পরের দিন আমি যখন ক্লাস নেবো তখন পরিমিতি এবং পাটিগণিত, সে পাটিগণিত পরিমিতির উপর যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে এখন পারছো না বাড়িতে অনুশীলন করতে গিয়ে, এত বড় ছুটি, বিরাট অবকাশ, তারা সেই ছুটিগুলোর মধ্যে সেগুলো অনুশীলন করবে। একেবারেই আমরা বলে রাখি যে যেই ছাত্রছাত্রীরা এই মুহূর্তে বাড়িতে বসে আছো, যাদের স্কুলে যাওয়ার স্কোপ নেই বা ক্লাসে যাওয়ার স্কোপ নেই, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কেননা উত্তরবঙ্গ সংবাদ তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা যাতে পড়াশোনায় এগিয়ে যেতে পারো সেই ভাবনা থেকেই কিন্তু আমরা ফেসবুকে ক্লাসরুম এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের সঙ্গে আজ উপস্থিত ছিলেন শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী। আপনাকে অনেক ধন্যবাদ। এবং স্যার যেই হোমওয়ার্কগুলো দিল সেটা কিন্তু তোমরা classroom.ubs@gmail.com এখানে সমাধান করে পাঠিয়ে দিতে পারো। ততক্ষণ সবাই দেখতে থাকো উত্তরবঙ্গ সংবাদ। নমস্কার।